ওকে, সো মকআপ তৈরির মোটামুটি আমাদের বেশ কয়েকটা ক্লাস হবে, যেহেতু মকআপ হচ্ছে আমাদের বিভিন্ন স্টাইলের মকআপ লাগে। প্রথমত হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে ফ্লায়ার, লোগো, এই টাইপের যে মকআপগুলো আছে সেই জিনিসগুলো আমরা ব্যবহার করব। সো আপনাদেরকে আমি যে লিঙ্কটা দিয়েছিলাম মকআপের জন্য, হ্যাঁ, সো আপনাদের যে লিঙ্কগুলো দিয়েছিলাম মকআপ ডাউনলোড করার জন্য, এর ভিতরে মোটামুটি সকল ধরনের ইয়ে আছে, মকআপের মিশ্রণ মোটামুটি দেওয়া আছে। সো সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আমরা নিজেরা কিছু মকআপ তৈরি করব। সো আমি যদি আপনাদের এই জিনিসগুলো দেখি যে মকআপ কী কী ফাইলগুলো দেওয়া হয়েছিল আপনাদেরকে দিয়েছিলাম আমি। কোনটা দিয়েছিলাম? সো এর ভিতরে হচ্ছে আমি যে মকআপগুলো দিয়েছিলাম সেগুলো এখানে আছে, দেখেন। প্রথমত বিজনেস কার্ড, ফ্লায়ার, তারপরে হচ্ছে লোগো মকআপ, স্টেশনারি বা আদার্স যেগুলো আছে। সো নর্মালি আমরা যদি লোগো মকআপগুলো দেখি, এখান থেকে মকআপগুলো কীভাবে ব্যবহার করতে হয় আমরা সবাই জানি। অ্যান্ড এরপরেও এই টাইপের যে 3D মকআপগুলো বানানো, এগুলো বানানো একটু বেশি কমপ্লেক্স। সো 3D টাইপের যেগুলো আছে এগুলো আমরা ডিফল্ট ব্যবহার করবো, এবং কিছু কিছু যেমন এই ধরনের জিনিস আমরা বানাইতে পারি, এই ধরনের মকআপ আমরা বানাইতে পারি, ঠিক আছে। সো একটা মকআপের ভিতরে কি কি জিনিস ব্যবহার করা আছে এটা আমরা দেখলে একটু আইডিয়া পাবো প্রথমত। অ্যান্ড সেকেন্ডলি কী কী ইফেক্ট আমরা ব্যবহার করবো সেই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করি। প্রথমত যদি এই মকআপটা ওপেন করি, তো এর ভিতরে কি কি আছে দেখেন। এখানে হচ্ছে প্লেস হোল্ডার আছে, আর এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লাইটের জন্য। সো অ্যাডজাস্টমেন্টের ভিতরে দেখেন কি আছে, এখানে একটা কার্ভ আছে, গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট ম্যাপ আছে। সো এই প্রত্যেকটার কালার আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে, ঠিক আছে। প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারবো। অ্যান্ড এরা কী কী জিনিস দিচ্ছে, অ্যাডজাস্টমেন্ট অফ করে দিলে নর্মালি এই জিনিসটা থাকবে। এই পাশ থেকে যে একটা শাইনি লাইট, মানে গ্লাসের ওই পাশ থেকে আরেকটা যে লাইট এখানে আসছে, সেই জিনিসটা আমরা হচ্ছে ইয়ে করতে পারবো না, ওইটা দেখা যাবে না, ঠিক আছে। সো এরপরে হচ্ছে প্লেস হোল্ডার আছে, প্লেস হোল্ডারটা আমরা বানাবো। অ্যান্ড লোগোর ভিতরে এটা হচ্ছে রিফ্লেকশন। এটা যদি আমরা একটু রিলিজ করি, দেখেন রিলিজ ক্লিপিং মার্কস পেলে দেখেন এটা হচ্ছে একটা রিফ্লেকশন। অ্যান্ড এইটারে যদি নর্মাল মোডে নিয়ে আসি, অ্যান্ড এটারে কালার অপাসিটি, এই হচ্ছে মূল একটা ইয়ে আর কি, অফিসের এনভায়রনমেন্ট বলি। ওই যে নিচে এই যে জিনিসটা আছে, ওই সেম জিনিসটার একটা লাইটিং ভার্সন। এখানে বেশ হাই লেভেলের হচ্ছে একটা লাইটিং করা হয়েছে, মানে অ্যাডজাস্টমেন্ট থেকে লাইটিং করা হয়েছে হাই লেভেলের। দেন এদের 50% অপাসিটি কমাই দিয়ে নিচের জিনিসগুলো এখন দেখা যাচ্ছে। অ্যান্ড এখান থেকে দেখা হয়েছে লিনিয়ার ডজ কালার লাইট। অ্যান্ড পুরো জিনিসটাকে হচ্ছে শুধুমাত্র এই লোগোর উপরে, লোগোর যে এরিয়া, এই এরিয়ার উপরে যেন দেখা যায় সেজন্য এটারে ক্লিপিং মার্কস করা হয়েছে এখান থেকে। সো জিনিসগুলো দেখতে অনেক কমপ্লেক্স লাগে, আমরা চাইলে এটার লাইটিং এখান থেকে সরাইতে পারবো, কম বেশি করতে পারবো, ঠিক আছে। জিনিসগুলো দেখতে অনেক কমপ্লেক্স লাগলেও যখন আপনি প্রত্যেকটা অংশ বুঝবেন, প্রত্যেকটা পার্ট বুঝবেন, তখন সবগুলো জিনিস আপনার কাছে সহজ হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ডটা তো একদমই নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। নর্মাল একটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এইরকমভাবে ইয়েতে বসানো। ইয়ে এখান থেকে অপাসিটি 10% করা আছে, যদি 10% 100% করি, এটা হচ্ছে মূল ইয়ে আর কি ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। অ্যান্ড বাকি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো মোটামুটি সহজভাবে প্রেজেন্ট করা হয়েছে। সো আচ্ছা, হাজিরা শিট দেওয়া হয়েছে, অ্যাটেন্ডেন্স দিয়ে। এটা হচ্ছে এই মকআপটা। অ্যান্ড এরপরে আরেকটু স্টাইলিশ মকআপ আমরা যদি দেখি, এইটা হচ্ছে একটা মোটামুটি সুন্দর মতো একটা কার্ডবোর্ডের উপরে বসানো একটা মকআপ। এই জিনিসটার ভিতরে কি কি আছে, আচ্ছা আস্তে আস্তে আমরা প্রথমত হচ্ছে কি সহজ যে মকআপগুলো আছে সেইগুলো বানাবো। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা কমপ্লেক্স যে 3D স্টাইলিশ যতটুকু সম্ভব এই টাইপের জিনিসগুলো বানানোর চেষ্টা করব। ওকে,
আচ্ছা, সো এখানে কি দেওয়া আছে, ইনফরমেশন আছে, এটা এই যে এই যেখান থেকে ডাউনলোড করে সেই জায়গা, আর এটা হচ্ছে প্লেস হোল্ডার যেখানে লোগোটা আমরা বসাবো। লাইটিংয়ের ভিতরে এই পাশে একটু ডার্ক লাইট অথবা ব্রাইট লাইট ব্যবহার করা হয়েছে। উপরে হচ্ছে দুইটা ঝুলানোর যে লাঠি, এই যে চেনের মতো যে জিনিসটা, সেই জিনিসটা এখানে দেখেন সুন্দর মতো এই যে লাঠিগুলো, ঠিক আছে। সো এটা হচ্ছে ক্লিপ, জাস্ট এই ক্লিপটারে এখানে বসানো হয়েছে। উপরের পাশটা হচ্ছে হালকা একটু ড্রপ শ্যাডো দিয়ে ক্লিপগুলো বসানো হয়েছে যেন রিয়েলিস্টিকভাবে ঝুলে থাকে। আর এটা হচ্ছে এফএক্স, এর ভিতরে হচ্ছে মূলত সকল ধরনের ইফেক্ট দেওয়া আছে। এটা একটা ইমেজ দেওয়া আছে, এটা একটা ইমেজ দেওয়া, এটা একটা, এই পর্যন্ত হচ্ছে টোটাল বিভিন্ন স্টাইলের ইমেজ দেওয়া। এটা যেমন লাস্টে সাইডে একটা ফ্রেম বানানো, এখানে হচ্ছে আমাদের ওই যে গতদিন আমরা ব্যবহার করছিলাম গ্রুঞ্জ ইফেক্ট বা গ্রুঞ্জ টেক্সচার, এই টাইপের, অথবা পেপার টেক্সচার পাওয়া যায়, পেপার টেক্সচার ইফেক্ট, ওই জিনিসগুলো আমরা দেখব, পেপার টেক্সচার ইফেক্ট। অ্যান্ড এটা হচ্ছে মেইন লোগো, যেটা হচ্ছে একটা প্লেস হোল্ডার হিসাবে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড শ্যাডো, এটা ড্রপ শ্যাডো হচ্ছে এই সাইডেরগুলো, ওকে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে নর্মালি যা থাকে। সো এইভাবে জিনিসগুলো কালেক্ট করে আমরা চাইলে যে কোনো ধরনের মকআপ বানাইতে পারবো। অ্যান্ড পাশাপাশি হচ্ছে, আচ্ছা এখান থেকে এই জিনিসটা যদি একটু দেখি, দেখেন এটা মনে হচ্ছে কি যে এই বোর্ডের উপরে মানে ভিতরের দিকে হচ্ছে একদম সুন্দর মতো ডিপলি ঢুকে গেছে। তারপরে এটা যদি দেখি এরকম একদম ভিতরের দিকে ডিপলি ঢুকে গেছে, কোনো একটা পেপারের উপরে ঢুকে গেছে, এই ধরনের জিনিসগুলো। সো এখানে কি কি ইফেক্ট ব্যবহার করা হয়েছে, এখানে শুধুমাত্র ব্লেন্ডিং অপশন থেকে বিভেল অ্যান্ড অ্যাম্বুশ ব্যবহার করলে মোটামুটি এটা এই ধরনের একদম সিমিলার জিনিস বানানো সম্ভব। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে যদি আমরা দেখি যে এই জাস্ট এটা হচ্ছে মেইন লোগো। অ্যান্ড এর ভিতরে কী কী দেখেন, বিভেল অ্যান্ড অ্যাম্বুশ, ইনার শ্যাডো অ্যান্ড ড্রপ শ্যাডো, ঠিক আছে। সো এখানে ফিল কালারটা হচ্ছে 100% দিয়ে দেন। আর এর ভিতর থেকে শুধুমাত্র এই যে বিভেল অ্যান্ড অ্যাম্বুশ, এখানে হচ্ছে আউটার বিভেল দেওয়া, এটাকে যদি আমরা পিলো অ্যাম্বুশ দিই তাহলে আরও একটু রিয়েলিস্টিক হয়। পিলো অ্যাম্বুশ এগুলো নিয়ে মনে হয় আলোচনা করা হয়েছিল শুরুর দিকে, যে এখান থেকে আপনার কী কী জিনিস কোনটা কীভাবে কী কাজ করে। সো এখান থেকে এইটা ড্রপ শ্যাডো আর ইনার শ্যাডো, ইনার শ্যাডোতে শুধুমাত্র লাইট দেওয়া হয়েছে হালকা একটা এক সাইড থেকে যেন একটা শ্যাডো পড়ে, ঠিক আছে। এই যে লাইটটা একটা ডিপ কাট টাইপের জিনিসপত্র। ড্রপ শ্যাডোটা হচ্ছে শুধুমাত্র আপনার এই সাইডে হালকা একটু রিয়েলিস্টিক ভাবানোর জন্য, এই যে এই জিনিসটা, হ্যাঁ এইরকম, ওকে। এই যে একদম সিম্পল অল্প 2-3টা জিনিস ব্যবহার করা হয়েছে, ওকে। সো চলেন আমরা একটা মকআপ তৈরি করি। এই জিনিসটুকু বাদ যতটুকু দেখাইলাম যে একটা মকআপের ভিতরে কি কি ধরনের ইফেক্ট সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, প্রত্যেকটা জিনিসই আমাদের পরিচিত, অপরিচিত কিছুই না। সো আমরা এই ধরনের একটা মকআপ এখন বানাবো। অ্যান্ড কীভাবে বানানো যায়, সো এখানে কী কী আছে, এখানে আমরা পিএইচডি ফাইলটা ওপেন করব না। এখানে আছে দেখেন ভিজিটিং কার্ডের সাইজে একটা বোর্ড আছে, অ্যান্ড বোর্ডের পাশাপাশি হচ্ছে এখানে ড্রপ শ্যাডো দেওয়া আছে, আর প্রত্যেকটাই সেম ওয়েতে লোগো ব্যবহার করা আছে, ঠিক আছে। সো মকআপগুলো সাধারণত একটু বড় সাইজের পেজে হয়ে থাকে, নতুন পেজ নিয়ে আমরা এখান থেকে আমরা এটা হচ্ছে লোগো মকআপ বানাবো, ঠিক আছে, লোগো মকআপ। অ্যান্ড পেজের সাইজ আমরা নিব মোটামুটি 2500 অ্যান্ড 1440, আর এটা 72 থাকবে, সমস্যা নেই। আর পিক্সেলটা এখানে অবশ্যই পিক্সেল থাকবে। লোগো মকআপ 1। অ্যান্ড আমাদের মকআপ তৈরির প্রথম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এমনভাবে তৈরি করে নেওয়া যেন রিয়েলিস্টিক একটা ভাব থাকে আমরা যে জিনিস বানাইতে যাচ্ছি। এখানে যেমন দেখেন একটা কার্ডবোর্ড বা হচ্ছে আপনার উড অ্যান্ড টেক্সচার টাইপের কোনো একটা জিনিস দেওয়া আছে। সো আমরা যদি একটা উড টেক্সচার লিখে সার্চ করি, এখান থেকে আসবে হচ্ছে উড টেক্সচার ব্যাকগ্রাউন্ড, যেটা আপনার পছন্দ। এরকম উড টেক্সচার কিন্তু আমরা ফটোশপে বানাইতে পারি, একদম সেম এরকম, মানে সেম না, যতটা মানে কাঠের যে টেক্সচারটা ওই টেক্সচারটা সিমিলার বানানো সম্ভব। ওকে, আসতেছে আমার। যদি
অপোসিটি একটু কমাই দিই 60%, ঠিক আছে। আচ্ছা, আমরা লোগো ডিজাইন সাধারণত কোন সাইজের পেজে করে থাকি? লোগো ডিজাইন সাধারণত করি আমরা হচ্ছে স্কোয়ার সাইজ 1080 অথবা 1080 বা 1080 অথবা 1500 বাই 1500, এই সাইজে আমরা সাধারণত লোগো ডিজাইন করে থাকি। সো লোগো ডিজাইন যে সাইজে করে থাকি ওই সাইজের একটা এখান থেকে আমরা রেক্টেঙ্গেল নিই। দেখেন এখান থেকে একদম 4 কোণাও নিতে পারি অথবা রাউন্ড রেক্টেঙ্গেলও নিতে পারি। এখানে জাস্ট ক্লিক করবো, এটা সিলেক্ট করে এখানে ক্লিক করে যে সাইজের আমরা লোগো ডিজাইন করি, যেমন আমি হচ্ছে 1080 পিক্সেল এন্ড 1080 পিক্সেল এই সাইজে নিব। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমি মোটামুটি 30 পিক্সেল হচ্ছে রাউন্ডনেস করব, ঠিক আছে। আচ্ছা, স্ট্রোক কালারটা বন্ধ, অ্যান্ড এখান থেকে ফিল কালার যে কোনো একটা কালার দিই, এরকম একটা কালার দিলাম। এটার রাউন্ড আর একটু বেশি করে নিলাম, ঠিক আছে, 80% রাউন্ড করলাম। আচ্ছা, এখান থেকে যে সাইজে আমরা নিলাম, শেপটা নিলাম, রেক্টেঙ্গেলটা নিলাম, এটা হচ্ছে আমাদের মেইন রেক্টেঙ্গেল, মেইন লোগো এরিয়া। ওকে, সো এইটারে এখন হচ্ছে আমরা আগে স্মার্ট অবজেক্ট করব। রাইট ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টটা শুরুতেই করে নিতে হবে, ঠিক আছে। সো শুরুতেই করে নেওয়ার পরে এখন আপনি এই জিনিসটাকে রিসাইজ করবেন, মানে এক্স্যাক্টলি যেই সাইজে আপনি মকআপটারে বসাইতে চাচ্ছেন বা বানাইতে চাচ্ছেন, যে আপনার একটা লাইনে কতগুলো মকআপ থাকবে বা কতগুলো লোগো দেখা যাবে এরকম। তো সেই সাইজ, অথবা যদি আপনার আরও মনে হয় যে আরেকটু বড় সাইজ করবেন, একটু বড় সাইজ। সো রিসাইজটা করবেন কিন্তু অবশ্যই স্মার্ট অবজেক্ট করার পরে, আগে না। ওকে, আগে যদি করেন তাহলে আপনার রেসিপি ফেল করবে, খেতে পারবেন না। সো এবার কিবোর্ড থেকে অল্টার চেপে এটারে ডুপ্লিকেট করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে একটু উপর নিচে বসাই দেব, ঠিক আছে। সো কখনোই এই জায়গাতে ডুপ্লিকেট করার ক্ষেত্রে কন্ট্রোল সি কন্ট্রোল ভি ব্যবহার করা যাবে না, না মানে না, তাহলে আপনার মকআপটা পারফেক্ট ওয়েতে কাজ করবে না। সো আপনি এখানে কি করবেন, হয়তোবা অল্টার চেপে ডুপ্লিকেট করবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে চেপে ডুপ্লিকেট করবেন, এই দুইটার কোনো একটা পদ্ধতি ব্যবহার করবেন, ঠিক আছে। সো এখানে তিনটা কাছাকাছি রাখলাম এবং পুরো তিনটা সিলেক্ট করলাম একসাথে, বুঝতে পারলাম। সো পুরো তিনটা জিনিস একসাথে করলাম, সিলেক্ট করে যতগুলো কপি দেখতে চাই সেম অতগুলো কপি এখানে করব। এই পাশে তিনটা নিলাম, আমি কিবোর্ড থেকে অল্টার চেপে কাজ করতেছি, এই পাশে তিনটা নিলাম। তাহলে টোটাল এখন আমার কয়টা হয়েছে বক্স? রেশিও ঠিক রাখতে স্মার্ট অবজেক্ট করতে হয়। হ্যাঁ, স্মার্ট অবজেক্ট করতে হয় কেন সেটাও বলতেছি, একটু ওয়েট করেন। প্রথমত হচ্ছে কোয়ালিটির জন্য, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই জিনিসটা হচ্ছে পুরোটাই রিপ্লেসেবল হবে, ঠিক আছে। সো মকআপটা সাধারণত রিপ্লেসেবল হয়, যে আপনি যে কোনো ডিজাইন, যে কোনো কিছুই যখন মকআপের ফাইলের উপরে আপনি বসাবেন সেটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জেবল করার জন্য স্মার্ট অবজেক্ট আমাদের প্রয়োজন। আর স্মার্ট অবজেক্টে যত ধরনের ইফেক্ট ব্যবহার করা হয় সবগুলো ইফেক্টই পরিবর্তনশীল। সো স্মার্ট অবজেক্ট লেয়ারটা অনেক বেনিফিটেড, এই জন্য সকল ধরনের কাজ করার আগে, বা সকল ধরনের না, প্রয়োজন অনুসারে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে আমরা স্মার্ট অবজেক্ট ব্যবহার করতে পারি। ওকে, সো পুরো জিনিসটা আমাদের একসাথে সিলেক্ট করলাম, যে 9টা লেয়ার হয়েছে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে হালকা একটু এদিকে ঘোরাই দিব, একটু বাঁকা করে দিব, ঠিক আছে। সো বাঁকা করার পরে এখন দেখেন এই সাইডে কিছু ফাঁকা জায়গা আছে, এই সাইডে কিছু ফাঁকা জায়গা আছে। আপনার যদি মনে হয় যে আপনি পুরো জিনিসটাকে একটু ছোট করবেন বা একটু বেশি ভিজিবল রাখতে পারেন, অথবা একটু বড় করে মাঝখানে একটা লোগো বা একটা ব্যানার পারফেক্টলি ভিজিবল থাকবে এবং সাইডের গুলা অল্প অল্প ভিজিবল থাকবে। আমি পুরো জিনিসটাকে হালকা একটু রোটেট করছি, সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করে হালকা একটু রোটেট। ওকে, রোটেট করলাম। এবার আসেন হচ্ছে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করবো এর উপরে। রাইট ক্লিক করেন যে কোনো একটাতে, একদম মেইন যেটা আমাদের মেইনটার উপরে রাইট ক্লিক, আর এখান থেকে ব্লেন্ডিং অপশন। আমরা কী করবো, এখান থেকে হালকা একটা কোচি ড্রপ শ্যাডো ব্যবহার করবো, এরকম একটা কোচি ড্রপ শ্যাডো। ডিস্টেন্সটা হালকা একটু বাড়ায় রাখি, এদিক ওদিকে অ্যাঙ্গেলটা ঘুরায় যে কোনো একদিকে থাকে, এবং সাইজ কম, অপোসিটিও কম। সো বেশি বড় ডট শ্যাডো ব্যবহার করবেন না, সবাই চেষ্টা করবেন যেন কোচি থাকে ডট শ্যাডো। 145, 30,
হালকা ড্রপ শ্যাডো। ওকে, সো এবার এই ড্রপ শ্যাডোটা কপি করে সবগুলো লেয়ারের উপরে অ্যাপ্লাই করে দিই। এখান থেকে রাইট ক্লিক অ্যান্ড এখান থেকে কপি লেয়ার স্টাইল, সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন অ্যান্ড এখান থেকে পেস্ট লেয়ার স্টাইল। প্রত্যেকটা লেয়ারের উপরে বা প্রত্যেকটা বক্সের উপরে সেম ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো এবার মেইন যে লেয়ারটা সবগুলোরে হচ্ছে কন্ট্রোল দিতে গ্রুপ করে নিয়ে আগে। হ্যাঁ, এগুলো হচ্ছে সব আমাদের ইফেক্টস। আচ্ছা, এখন যদি আপনার মন চায় যে এখানে একটা লাইটিং ব্যবহার করবেন, অবশ্যই করতে পারেন। এই জায়গাতে একটা নেন, লেয়ার নেন, এর নাম দেন হচ্ছে লাইটিং। আমরা এখানে কি ধরনের লাইটিং ব্যবহার করতে পারি? আমরা চাইলে ব্রাশ টুল দিয়ে সানলাইট অথবা ক্লাউড লাইট, যেটা মন চায়। যদিও খুব ভালো কিছু হবে না, হালকা একটু স্মোক টাইপের ফিল চাইলে দিতে পারি। এখানে হচ্ছে কালার চেঞ্জ করে, এই ধরনের মকআপে সাধারণত লাইট চলে না, তারপরে জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু ব্যবহার করতেছি। হার্ড লাইট, সফট লাইট। সো আমাদের যে মেইন যে ইফেক্টের ভিতরে মেইন যে লেয়ারটা ছিল, এই লেয়ারটাকে ফাইনালি আরেকটা ডুপ্লিকেট করব কন্ট্রোল জে দিয়ে। তারপরে মেইন যে লেয়ারটা, এটারে হাইড করে এর উপরে যত ইফেক্ট আছে সেই ইফেক্টগুলো এখান থেকে আমরা ক্লিন করে দেবো, ক্লিন লেয়ার স্টাইল। অ্যান্ড এই মালটাকে ধরে সবার উপরে নিয়ে আসবো। এটা দেখেন হাইড অবস্থা, সেই লেয়ারটা কিন্তু এখনো জীবিত নাই, ঠিক আছে? ইফেক্ট স্টাইল দিয়ে দিই, এই লেয়ারটা জীবিত নাই। এখন এই লেয়ারের যে স্মার্ট অবজেক্টের যে বক্স আছে, এর উপরে যদি ডাবল ক্লিক করি, এরকম একটা এরিয়া ওপেন হবে। এখন কথা হচ্ছে, আমি কিন্তু এই যে ইয়েটা নেওয়া হয়েছে রেক্টেঙ্গেলটা, এটা হচ্ছে একটা রাউন্ড বা রাউন্ড কর্নার করা। সো এর উপরে যদি আমাদের বানানো কোনো লোগো বসাই, আমরা লোগো ডিজাইনের ক্লাস করছিলাম কবে যেন, মেবি 10-12-13, গোল্ডেন রেশিও গেছে 16। এটা একটা আমাদের লোগো। সো এই লোগোটাকে নিয়ে এসে যদি এখানে বসাই, এখন কি অবস্থা হয়েছে দেখেন, চারপাশ দিয়ে পুরো সাদা কালারের কি হয়েছে। এখানে যদিও ব্যাকগ্রাউন্ড সহ পিএনজি যে কোনো কিছু বসাইতে পারি, বসাই এটাতে আমরা কন্ট্রোল এস দিয়ে প্রেস করে সেভ করব। সেভ করার পরে দেখেন পুরো এরিয়া জুড়ে সেম লোগোটা বসে গেছে। সো এখন আমরা কি করতে পারি, এই জিনিসটাকে যদি ক্লিপিং মার্কস করি, ক্লিপিং মার্কস করে হালকা একটু বড় করে দেই, পুরো এরিয়ার মধ্যে থাকবে। ক্লিপিং মার্কস করলে কি হবে, যে এই যে রাউন্ড রেক্টেঙ্গেল বা রাউন্ড কর্নারের যে শেপটা ছিল, সেই শেপটা বহাল থাকবে এবং পাশাপাশি যতগুলো আমাদের ইফেক্ট যেভাবে বসাইছিলাম সেম জিনিসভাবে থাকবে। দেখেন এইভাবে। সো কোনটা দেখতে ভালো লাগতেছে, আপনি চাইলে সরাসরি যে জিনিসটা ছিল, লোগোটা ছিল, ওইটা ওভাবে ব্যবহার করতে পারবেন, অথবা আপনি এটাকে ক্লিপিং মার্ক করে দিতে পারবেন, ঠিক আছে? সো এখন যদি এখানে অন্য লোগো বসাইতে চাই, অন্য আরেকটা লোগো, আচ্ছা আমাদের এখানে গোল্ডেন রেশিও যেটা আছে এটাই আমরা বসাই। ঠিক আছে, সো সেম ওয়েতে এটা আমরা কন্ট্রোল এস প্রেস করি, তাহলে পুরো জিনিসটা জুড়ে দেখেন এই সেম জিনিস থাকবে। আর এটাকে যদি আমরা ক্লিপিং মার্কস করি, যে আগে যেভাবে ইয়ে বসেছিলাম ক্লিপিং মার্কসের জিনিসটা, কন্ট্রোল এস, সেখানে চাইলে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টার, লোগো বা যে কোনো কিছু এখানে রিপ্লেস করতে পারবো, প্লেসমেন্ট করতে পারবো। সো স্মার্ট অবজেক্টের যে কনসেপ্টটা, স্মার্ট অবজেক্ট কেন করবেন, স্মার্ট অবজেক্টটা হচ্ছে ওর ভিতরের যে আইটেমগুলো থাকে সেই জিনিসগুলো পরিবর্তনশীল। আপনি চাইলে যে কোনো সময় প্রত্যেকটা আইটেম পরিবর্তন করতে পারবেন। একদম মানে মকআপের সবচেয়ে সহজ যে মকআপটা, সেই জিনিসটা দেখালাম। এটুকু বুঝতে পারেন নাই এমন কেউ আছেন? এর মকআপ আমরা দেখবো এখন, সেটা হচ্ছে ফ্লায়ারের জন্য, স্পেশালি ফ্লায়ারের জন্য হবে। আমরা সেম সাইজের আরেকটা হচ্ছে নিব,
2550 1440 এখানে হচ্ছে ফ্লায়ারের মকআপ। আচ্ছা, আমাদের কালেকশনের ফ্লায়ারের যে মকআপগুলো ছিল সেইগুলো কোথায়? আচ্ছা, এগুলো সব জিপ করা রয়েছে, এখন ওপেন করব না একটু। সো ফ্লায়ারের মকআপের জন্য সেম প্রসেস আমরা ব্যবহার করব। প্রথমত কি করব, ফ্লায়ারটা ডিজাইন করে যে সাইজে, ওই সাইজের হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিতে হবে। সো ফ্লায়ার আমরা কোন সাইজে ডিজাইন করি বলেন তো দেখি, আপনাদের মনে আছে কিনা? ফ্লায়ার কোন সাইজে ডিজাইন করি? A4 এর উইথ হবে হচ্ছে 8.5 IN ইঞ্চি এবং 11 ইঞ্চি, ঠিক আছে? হ্যাঁ, 8.5 বাই 11। এটা অবশ্যই IN এখানে লিখে দিতে হবে, যেহেতু জিনিসটা আমরা পেজের যে ইউনিটটা আছে সেটা হচ্ছে পিক্সেলে সেট আপ করা, পিক্সেলে লেখা রয়েছে। সো সেক্ষেত্রে এখানে যদি 8.5 বাই 11 সরাসরি বসান তাহলে এটা কিন্তু পিক্সেল ডিফাইন করবে, ওইটা কিন্তু ইঞ্চি ডিফাইন করবে না, ঠিক আছে? সো ইঞ্চি এখানে IN লিখে দিলে হবে। এটার ক্ষেত্রে আমরা লেটার সাইজ অথবা ইয়া করবো না, কর্নার রাউন্ড করবো না, সরাসরি A4 সাইজ এরকম থাকবে। এটাকে আমরা হচ্ছে ফিল কালার দিব, যে কোনো একটা কালার দেই। সো আমাদের শর্ত অনুযায়ী কি, যে এটাকে সাইজ রিসাইজ করার আগে কি করবে, স্মার্ট অবজেক্টে কনভার্ট করবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। অ্যান্ড এবার এটাকে একটু বড় করি এই সাইজে, ওকে। অ্যান্ড সেম ভাবে এটাকে ডুপ্লিকেট করলাম, অল্টার চেপে একটু ছোট করে, এটারে হচ্ছে এই সাইজে ছোট করব, অ্যানিমালটাকে এই পাশে কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে? সো এখানে তিনটা সাজাইছি, সো তিনটারে চাইলে আমরা একই ইয়েতে রাখতে পারি, না একই সাইজে রাখলে ভালো লাগবে না, এটা জাস্ট এটাই ভালো আছে এই রেশিওটা, ঠিক আছে? সো এবার এই তিনটাকে আমরা একটা সিম্পল রিফ্লেকশনে কনভার্ট করব, ঠিক আছে? সো রিফ্লেকশনে কনভার্ট করার জন্য এগুলো আবার ডুপ্লিকেট করতে হবে। Ctrl+J দিয়ে সবগুলোরে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে Ctrl+T দিয়ে এটারে আবার ফ্রি ট্রান্সফর্ম করব। তারপরে এখান থেকে এই যে ট্রান্সফর্মের যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে আমরা একদম নিচে রাখবো, নিচে রেখে রাইট ক্লিক করে এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল, নিচের দিকে উল্টে যাবে সবগুলা, ঠিক আছে? অ্যান্ড ছোটো যে দুইটা আছে এই দুইটাকে আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে এই দুইটারে কাছাকাছি এখানে নিয়ে যান একদম। তাহলে কি হলো, যে আমাদের রিফ্লেক্টের জন্য যে জিনিসগুলো আছে, রিফ্লেকশনের জন্য, সো এটা থাকলো হচ্ছে সবগুলা নিচে, ঠিক আছে? সো রিফ্লেকশনগুলোর আমরা কি করব, এখান থেকে ব্লার করব, ফিল্টার, ব্লার, গজিয়ান ব্লার, মোটামুটি 5 পিক্সেল বা 10 পিক্সেল মতো হচ্ছে আমরা ব্লার করব এটা সবগুলাতে। হ্যাঁ, ব্লার 10 পিক্সেল, ব্লার 10 পিক্সেল ব্লার। ব্লার করার পরে এখন এইগুলোরে আমরা এখান থেকে ইয়া মার্কস করব, লেয়ার মার্কস করব, তারপরে গ্রেডিয়েন্ট টুল দিয়ে এই অংশগুলা নিচের দিকের কিছু অংশটা মিশাই দেব, ঠিক আছে? এখানে অল্প একটু ভিজিবল থাকবে, অ্যান্ড বাকি জিনিসগুলো রিফ্লেকশনের মতো এরকমভাবে মিশে যাবে। প্রত্যেকটাতে সেম কাজ করব আমরা। এটা নিজে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু প্যারা খাইতে পারেন, সো একটু মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন সহজে। আমি এগুলো মিশাচ্ছি গ্রেডিয়েন্ট টুল দিয়ে, আপনারা চাইলে ব্রাশ টুল দিয়েও মিশাইতে পারেন। দেখেন একটা গ্লাসের মতো রিফ্লেকশন লাগতেছে না জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে একটা গ্লাস ইফেক্ট দেওয়া। অ্যান্ড এখন এই সব সময় রিফ্লেকশনের মাঝখানের অংশে হালকা একটা শ্যাডো পড়ে, যখন কোনো একটা জিনিস আপনি লাইটিং উপরে রাখবেন এরকম, তখন ওইটার একদম গোড়ায় একটা শ্যাডো পড়বে। যেমন আমার সামনে থেকে লাইট আসতেছে, আমি যদি এটাকে এইভাবে ধরি তাহলে ওই পিছন থেকে একটা আলো পড়তেছে, যেটা দুইটা সারফেসে একটা শ্যাডো ক্রিয়েট করে এবং পাশাপাশি সামনের দিকে রিফ্লেকশনটা আছে। সো এটা হচ্ছে মেইন অবজেক্ট, অ্যান্ড পিছন থেকে যেহেতু লাইট আসতেছে এটা হচ্ছে শ্যাডো, অ্যান্ড মাঝখানে যে সারফেস থাকবে এই সারফেসে একটা শ্যাডো থাকবে। সো এরকম একটা শ্যাডো আমরা ক্রিয়েট করব।
শ্যাডো ব্রাশ টুল দিয়ে আমাদের এখান থেকে সফট রাউন্ড ব্রাশ লাগবে। শ্যাডোটা অবশ্যই হবে ব্ল্যাক কালার। ঠিক আছে, এই যে শ্যাডোটা এখানে বসাই দিচ্ছি। যদি এটা অল্প মনে হয় তাহলে এটা ডুপ্লিকেট করে ডবল বানিয়ে নেবেন। ডবল বানিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে বসান। ঠিক আছে, সো শ্যাডো সেম ওয়েতে আপনি ডুপ্লিকেট করেন। এটা যেহেতু একটু বড়, সেটাকে আর একটু বাড়াই দিয়ে এদিকে ব্যবহার করেন। সেম এই মালটাকে আবার কপি করে এখানে নিয়ে এসে ফেলে দেন। আমি চেষ্টা করি কি সবগুলো ইফেক্টে একটা বক্সের মধ্যে ভরে রাখার, সবগুলোর আলাদা আলাদা করবো না। যেমন ইফেক্টস, লাইটিং, তারপরে শ্যাডো, সবগুলোর আলাদা আলাদা করার কোনো দরকার নেই। সবগুলোর যেহেতু আমাদের বানানো, নিজেরা ব্যবহার করবো, ওটা নিয়ে কোনো প্যারা নাই। ইফেক্ট শুধুমাত্র আমাদের যে ডাইনামিক্স যে জিনিসটা চেঞ্জ করতে হবে, যেটা এইটুকু থাকলেই হবে, আলাদা একটা থাকলেই হবে। এর পাশাপাশি নিচের দিকে আমি আরেকটা কালারের একটা রেক্টেঙ্গেল নিব। এটাতে হালকা একটু লাইট টাইপের কালার ব্যবহার করবো। ঠিক আছে, সো দুই কালারের আর কি থাকবে টোটাল। তো চাইলে নিচেও এখানে আরেকটা কালার দিতে পারি। এরকম দেখতে আর একটু ভালো লাগে, একটু কালারফুল কালারফুল একটা ভাব লাগে। সো এখন এটা পরিবর্তন করার জন্য আমরা কি করব, এই জায়গাতে প্রথম যে রেক্টেঙ্গেলটা ছিল আমাদের, এই রেক্টেঙ্গেলটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব, অ্যান্ড এইটার কপিটার উপরে নিয়ে আসবো, হাইড করে রাখবেন। এর নাম দেব হচ্ছে চেঞ্জ ইওর ডিজাইন হিয়ার। ওকে, এর উপরে ডাবল ক্লিক করেন, অ্যান্ড এই জায়গাতে আমাদের হচ্ছে ফ্লায়ার যেটা আছে, ফ্লায়ারটা বসাই দিই। আমরা ফ্লায়ার বানিয়েছিলাম, বাংলা পোস্টার, এটাই মনে করেন যে বসাই দিলাম। যদি এটা ফ্লায়ারের সাইজ নাই, কন্ট্রোল এস, এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। ঠিক আছে, সো দেখেন রিফ্লেকশন পাশাপাশি হচ্ছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের ওইটার কালার যদি এটার সাথে সাথে যে চেঞ্জ করা যায় তাহলে আর একটু ভালো লাগে, যে এটার সাথে ম্যাচিং থাকলো জিনিসটা। ঠিক আছে, সেটা যেহেতু ডাইনামিক পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যা নেই, ম্যাচিং করে দেওয়া যেতে পারে। উপরটা এরকম থাকলো, আর নিচের কালারটা হচ্ছে এটার সাথে পরিবর্তন করে দেবেন। বুঝতে পারছেন আমাদের ডাইনামিক যে ইয়াটা ফ্লায়ারের জন্য মকআপ। এখন নিচেই যে জিনিসগুলো দেওয়া হয়েছে না, এটারে চাইলে আমরা ইয়ে করতে পারি, কি বলে এটার নাম, এগুলোর উপর ওঠেনি। এটারে যদি মনে হয় যে আমরা ভিতরে ঢোকাই দেব, যেমন পিছনে, হ্যাঁ, এর পিছন দিয়ে, মানে মেইন যে প্রথম যে লেয়ারটা থাকবে বড়, এটার পিছন দিয়ে যদি আপনার মন চায় হালকা একটু পিছনে দিয়ে দিতে পারেন। যাই হোক, এগুলো ডেকোরেশনটা আপনার ইচ্ছা মতো করে নেবেন, সমস্যা নেই। সো মূল যে আমাদের কনসেপ্ট, স্মার্ট অবজেক্টরে কীভাবে হচ্ছে আমরা ডাইনামিক স্মার্ট অবজেক্টে কনভার্ট করব এবং ওইটারে কীভাবে মকআপ আকারে ব্যবহার করব। সো এই কনসেপ্টটা আপনারা সবাই বুঝতে পারছেন কিনা ক্লিয়ারলি। যতগুলো মকআপ আমরা বানাবো সব জায়গাতেই এই কনসেপ্টটা আর কি কাজে লাগাইতে হবে, যে আমাদের স্মার্ট অবজেক্টটা থাকবে ডাইনামিক, এবং সেটা যে কোনো সাইজের শেপ নেওয়ার পরে তারপরে হচ্ছে এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দেন সেটাকে আমরা পরিবর্তন করব, নাড়াচাড়া করব। সো এই বিষয়টা সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাবেন।